আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো, আমিও ভালো আছি। মাঝে বেশ কয়েকদিন গ্যাপ হয়ে গেল সম্পাদকীয় নিয়ে আলোচনার ধারাবাহিকতায়। তো আজকে আমি তারই যে পূর্বাপর পত্রিকাগুলো রয়েছে তার ধারাবাহিকতাগুলো রক্ষা করে করব। আজকে যেটা করব হচ্ছে 21শে জুন 7ই আষাঢ়ে যে দৈনিকটি রয়েছে, দৈনিক প্রথম আলোর সম্পাদকীয় নিয়ে বিশ্লেষণ করব। তারা মোটা দাগে বিশ্লেষণ করেছে পাচারের অর্থ ফেরানোর সুযোগ, দেশের অর্থ বাইরে যাওয়া বন্ধে মনোযোগ দিন। মহামারী করোনা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতির যে অস্থিতিশীলতা, সে প্রেক্ষাপটে দেশের অর্থনীতি সচল করার যুক্তিতে প্রস্তাবিত 2022-23 অর্থ বছরের বাজেটে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার সুযোগ রাখা হয়েছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই থেকে শুরু করে নানা সংস্থা, অর্থনীতিবিদেরা কালো টাকা সাদা করার এই সুযোগের কঠোর সমালোচনা করেছেন। অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল পাচার হওয়া অর্থ মানুষের হক এমন যুক্তি দেখে সরকারের সিদ্ধান্তে বিরোধিতা না করার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ হচ্ছে সরকার যে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন, সেখানে বিসিসিআই এবং শীর্ষ ব্যবসায়ীরা এই সুযোগকে ভালো দৃষ্টিতে নেয়নি। তারা এটার প্রতিবাদ জানিয়েছেন, তারা এতে নাখুশ হয়েছেন। পক্ষান্তরে আমাদের অর্থমন্ত্রী আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামাল সাহেব তিনি এটার পক্ষে যুক্তি দেখিয়েছেন। কিন্তু খোদ পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বক্তব্য সিদ্ধান্তটি যে অবাস্তব তা স্পষ্ট হয়ে গেছে। এই সিদ্ধান্তের ব্যাপারে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব খোদ একটা অস্পষ্ট বিষয়টি অবাস্তব সেই সিদ্ধান্তটি তিনি বা তার দৃষ্টিভঙ্গিটি তিনি তুলে ধরেছেন। প্রথম আলো খবরে বলা হয়েছে, গত রবিবার প্রস্তাবিত বাজেট নিয়ে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, র্যাপিড এশিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এক ওয়েবিনারে পরিকল্পনা মন্ত্রী বলেছেন, দেশ থেকে একবার টাকা পাচার হয়ে গেলে সেই টাকা ফিরিয়ে আনা এক প্রকার অসম্ভব। অর্থাৎ সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশে যারা টাকা পাচার করছেন, সেই টাকাটা ফিরিয়ে আনা অসম্ভব বলে তারা কিন্তু সেই চিন্তা চেতনা লালন করে পাচার করে যে টাকা আর দেশে আনবে না, তারা আইসি জীবনযাপন করবে উন্নত কান্ট্রিতে, তারা এখান থেকে ওখানে গিয়ে সেটেল হবে। সুইস ব্যাংকে বাংলাদেশিতে গঠিত অর্থ ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া কিংবা ক্ষমতা কোনোটাই আমাদের নেই। কিন্তু এরপরও কেন অসম্ভব এই সিদ্ধান্ত নিতে গেল সরকার? সে প্রশ্নের ব্যাখ্যায় চোরানা আসনে ধর্মের কাহিনী, প্রবাদ বাক্যের শরণাপন্ন হয়ে পাচারকারীদের সম্মতি ফেরার বিষয়টি ছেড়ে দিয়েছেন মধ্যে। এর অর্থ পরিষ্কার, সরকার নিজেই জানে পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনা অসম্ভব এক আশা। পরিকল্পনা মন্ত্রী বরং দেশ থেকে অর্থ যাতে পাচার না হয় সেদিকে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন। সুইস ব্যাংক সহ বিদেশে প্রতি বছর কত টাকা কিভাবে তা পাচার হচ্ছে, এর কোনো নির্ভরযোগ্য তথ্য বাংলাদেশ ব্যাংকের কাছে নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির জিএফআই তথ্য অনুযায়ী বাণিজ্যের নামে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 64,000 কোটি টাকা পাচার হয়। সুইস ন্যাশনাল ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, 2 দশকের মধ্যে গত বছরই 2021 খ্রিস্টাব্দে বাংলাদেশি ব্যক্তি প্রতিষ্ঠানের নামে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকের সর্বোচ্চ অর্থ জমা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক নানা সময় বলে এসেছে, সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশে যে অর্থ গেছে তা বাংলাদেশ থেকে যায়নি। তবে 18 জুন এক সেমিনারে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU জানিয়েছে, বিভিন্ন সময় সুইস ন্যাশনাল ব্যাংকের কাছ থেকে বাংলাদেশের 67 ব্যক্তি প্রতিষ্ঠানে অর্থ পাচারের তথ্য পেয়েছে তারা। মানি লন্ডারিং, সন্ত্রাসী অর্থায়নে প্রতিরোধে গঠিত সংস্থাটি মনে করে পাচার হওয়া টাকা উদ্ধার অনেক জটিল প্রক্রিয়া, অর্থাৎ টাকা ফেরত আনা প্রায় অসম্ভব। বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কালো টাকার মালিকদের বিশেষ সুবিধা দেওয়া শুরু হয় 1976 সাল থেকে, কিন্তু গত কয়েক দশকে তাতে সাড়া মিলেছে সামান্যই। এবারে প্রস্তাবিত বাজেটে 7% করের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনার যে সুযোগ রাখা হয়েছে, তার মাধ্যমে কালো টাকা সাদা করার নতুন অধ্যায়ে দেশ প্রবেশ করেছে বলে মনে করেন বিশেষ বিশ্লেষকরা। অনেকে মনে করেন এটা পাচারকে অপরাধ হিসেবে বিবেচনা না করে উল্টো বৈধতা দেওয়া হয়েছে। এই সুযোগ নীতির বিরুদ্ধ ও অসাংবিধানিক বলে করার সমালোচনা করেছেন কোনো বিশ্লেষক। পাচার অর্থ ফেরতের সুবিধা নিয়ে যখন এত প্রশ্ন সমালোচনা, সরকারের মধ্যে যত এত সংশয়, তখন এর যৌক্তিকতা কতটুকু? মূল সংকট হলো নানা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে গিয়ে বাজেটে রাজস্ব আয় বাড়ানো যাচ্ছে না। সেজন্য এই অলীক কল্পনার আশ্রয় বলে তারা প্রথম আলো বিশ্লেষণ উল্লেখ করেছেন। বাজেটে আয় ব্যয়ের ঘাটতি পূরণে রাজস্ব বৃদ্ধির মানসম্মত পদক্ষেপ নিতে হবে।
পাচার হওয়া অর্থ ফেরত আনার অসম্ভব আশা থেকে বের হয়ে আসতে হবে, বরং পাচার বন্ধ যাতে করা যায় সেদিকেই মনোযোগ দিন বলে প্রথম আলো তাদের বিশ্লেষণে শেষ দিকে উল্লেখ করেছেন। অতএব অর্থ যেন পাচার না হয় এবং দেশেই যেন অর্থ নিরাপদ একটা বিহিত হয়। এখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে কয়েকটি বিশ্লেষণ করি। ধরুন, একজন এক্স নামে একজন ব্যক্তি, তিনি ব্যবসায়িক, তার 20টা কোম্পানি রয়েছে বাংলাদেশে এবং তার ব্যাংক রয়েছে একটা বা দুটি এবং তার নানা সেক্টর রয়েছে। তারা দুটি জায়গায় অনিরাপত্তায় ভোগ করে। একটি হচ্ছে অনেক সময় তারা পলিটিক্যালি বিউতে জড়িয়ে যায়। তো বিউতে জড়িত যাওয়ার কারণে কিন্তু সবাই যে দুর্নীতিবাদ, সবাই যে কালো টাকার মালিক, বিষয়টা এরকম না। শুধুমাত্র অধিকাংশ টাকা পাচার হয় আমার কাছে দৃষ্টিকোণ যেটি বলে মনে করি যে তারা অর্থের সেফটি পায় না, কিংবা তারা যদি এক মতাদর্শের হয় পরবর্তী ক্ষমতার প্রেক্ষাপটে তারা সেফটি পায় না। এই জন্য তারা একটা সেক্টর অর্থ পাচার করে নিরাপদ আশ্রয় আছে না। আরেকটি সেক্টর হচ্ছে যারা অবৈধ উপার্জন করে সীমাহীনভাবে দুর্নীতির গ্রুকাসে আত্মস্থ হয়। দুটি আত্মস্থ হওয়ার কারণে, দুর্নীতিতে নিমজ্জিত হওয়ার কারণে তারা এই টাকাগুলো বাংলাদেশে প্রদর্শন করলে তারা দুর্নীতিগ্রস্ত হিসেবে প্রমাণিত হবে। সেই জন্য তারা এই টাকাগুলো বিভিন্ন আয়তে পাচার করে থাকে। বিশেষ করে সুইস ব্যাংক যেন তাদের নিরাপদ স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এইসব বিষয় থেকে সরকারও যেমন মনোযোগ দিবে, সর্বোপরি আমাদের সবার নৈতিক জায়গায় আরও মনোযোগী হয়ে এসব অবস্থাকে, এসব ধকলকে কাটিয়ে ওঠা প্রয়োজন বলে আমরা মনে করি। সবার প্রতি আরও দেশবোধ জেগে উঠুক, মানবিক বোধ জেগে উঠুক, দেশপ্রেম জেগে উঠুক, লাল সবুজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যাক, আপন ঠিকানা যেন হোক এই বাংলাদেশ, সেই প্রত্যাশা এবং আশা রেখে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।